নতুন নিয়মকানুন চালু হওয়া এবং পরিবর্তিত পরিস্থিতিতে ওয়ার্ক পারমিট এক্সটেনশনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই বিষয়টিকে ফোকাস করে আজকের আলোচনাটি সাজানো ওয়ার্ক পারমিট এক্সটেনশন কাদের প্রয়োজন হয়। যারা বর্তমানে কানাডাতে ওয়ার্ক পারমিট ভিসায় কাজ করতেছেন কোনো না কোনো ক্যাটাগরিতে, তাদের এই কন্ট্রাক্টটা বা বর্তমানে যে প্রতিষ্ঠানের অধীনে কাজ করতেছেন, যে পারমিটের সময়টুকু রয়েছে সেটি তো আসলে একটা সময় এক্সপায়ার্ড হয়ে যাবে। নতুন করে তিনি যখন রিনিউ করতে যাবেন তখন তার কি করণীয়? স্টুডেন্ট ভাই বোনরা যারা স্টুডেন্ট থেকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে যান, তাদের স্পাউসরা কিভাবে ওপেন ওয়ার্ক পারমিট আবেদন করবে, এবং স্টুডেন্টরা পিজিডাব্লিউপি বা আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট, এটাও তো একটা ওপেন ওয়ার্ক পারমিট, এই ওপেন ওয়ার্ক পারমিট থেকে ক্লোজ ওয়ার্ক পারমিটে কিভাবে কনভার্ট কনভার্সন লাভ করবে, এই সব কিছু বিষয়ে একটি পরিপূর্ণ গাইডলাইন আমাদের আজকের আলোচনায় আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকবেন যারা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আলোচনা শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। Canada Work Permit Extension, a full stepwise guide. If you are working in Canada and your work permit is about to expire, it's crucial to understand the process for extending your permit or amending its conditions. তো গত 28 সেপ্টেম্বর 2024 থেকে কানাডা গভর্নমেন্ট নতুন নিয়ম করেছে। লো ওয়েজেস ক্যাটাগরির যত এলএমআই জব রয়েছে সেগুলোকে তারা ফরেনারদের জন্য ক্লোজ করে দিয়েছে, বিশেষ করে যে সমস্ত সিটিতে 6%-এর উপরে আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে। তো এতদিন যে সমস্ত ভাই এবং বোনেরা কানাডার বিভিন্ন শহরে জব করেছেন, তারা যখন লো ওয়েজেস ক্যাটাগরির কোনো একটি জবে রিনিউ করতে যাবেন সেই প্রতিষ্ঠানে, সেটি কিন্তু আর রিনিউ হবে না। তাদেরকে যে সমস্ত সিটিতে 6%-এর নিচে আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে সেগুলোতে জব খুঁজতে হবে। সেই জবগুলো খোঁজার জন্য তারা যে আবেদন করবে সেগুলোর কিভাবে সেই ওয়ার্ক পারমিটে কনভার্ট হবে, এক্সটেনশন কিভাবে লাভ করবে, সেই তথ্যগুলো মূলত আজকের এই আলোচনা থেকে আপনারা জানতে পারবেন বা গাইডলাইনগুলো পাবেন। পাশাপাশি নতুন যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কানাডাতে আসবেন, আসার স্বপ্ন দেখতেছেন, তাদেরও এই বিষয়গুলো জেনে রাখাটা ভালো। কারণ তারা বিভিন্নভাবে অনেক কষ্ট করে কোনোভাবে যদি ওয়ার্ক পারমিট নিয়ে আসেনও, সেটা তো পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা নিয়ে আসতেছেন না, তারা আসতেছেন অ্যাকচুয়ালি টেম্পোরারি রেসিডেন্ট ভিসা। হয়তো ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকবে 1 বছর কিংবা 2 বছর সর্বোচ্চ। তো এরপরে তো আপনার সেটি ক্লোজ হয়ে যাবে। তো তখন আপনাদের করণীয় কি হবে? এই বিষয়গুলি আগে থেকে জানা থাকলে আপনাদের পরিকল্পনাটি সুন্দরভাবে সাজানো সহজ হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, একটা কথা রয়েছে। আপনি আগে যদি সবগুলোর চিত্রাঙ্কন করতে পারেন আপনার মনের মধ্যে, তাহলে স্টেপ ওয়াইজ আপনি আগাইতে পারবেন, কোনো প্রবলেমে পড়বেন না। হু ক্যান অ্যাপ্লাই টু এক্সটেন্ড অর অ্যামেন্ড ওয়ার্ক পারমিট? তো কারা মূলত এই এক্সটেনশনের জন্য আবেদন করতে পারবে? ইউ ক্যান অ্যাপ্লাই টু এক্সটেন্ড অর অ্যামেন্ড ইউর ওয়ার্ক পারমিট। এখানে যে কন্ডিশনগুলো লাগবে, ইউ ওয়ান্ট টু এক্সটেন্ড ইউর স্টে অ্যাজ এ ওয়ার্কার। তো আপনার ওয়ার্কার হিসেবে কানাডাতে স্টে করার যে সুযোগ, সেটি হয়তো বর্তমান ওয়ার্ক পারমিট ক্লোজ হয়ে যাবে, সেটিকে যদি আপনি বাড়াতে চান তাহলে আপনার জন্য এটি প্রয়োজন হবে। ইউ মাস্ট দি রিকোয়ারমেন্ট ফর দি স্পেসিফিক টাইপ অফ ওয়ার্ক পারমিট ইউ আর অ্যাপ্লাইং ফর। তো নতুন যে ওয়ার্ক পারমিটে আপনি আবেদন করতে যাচ্ছেন সেটার জন্য অবশ্যই আপনার এলিজিবিলিটি ফ্যাক্টর ম্যান্ডেটরি। অর্থাৎ এখনকার যে বর্তমান কোম্পানিতে রয়েছেন সেই কোম্পানি যদি আপনাকে লোয়েজেস ক্যাটাগরির মধ্যে রাখে, পরবর্তীতে তারা আপনাকে হায়ার করতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে নতুন যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা একটু আগেও বলা হলো, সেটার আলোকে আপনাকে নতুন কাজ খুঁজতে হবে, তার আলোকে আবেদন করতে হবে। ইউ নিড টু চেঞ্জ দি কন্ডিশনস অফ ইউর ওয়ার্ক পারমিট। কি কি চেঞ্জ করতে হবে? চেঞ্জেস ইন দি টাইপ অফ ওয়ার্ক ইউ পারফর্ম, সুইচিং টু এ নিউ এমপ্লয়ার, adjusting the location where you are allowed to work. This includes instances where you had restriction due to not passing a medical examination. এখন আমি কথার কথা বা একটি ক্লিয়ার পিকচার আপনাদের সামনে তুলে ধরি। ধরুন আপনি বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অন্টারিও প্রভিন্সে রয়েছেন, অন্টারিও প্রভিন্সের টরন্টো শহরে রয়েছেন। টরন্টো শহর যেহেতু একটি মেট্রোপলিটন এরিয়া এবং এখানে 6%-এর উপরে আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে, সুতরাং লো এজেস ক্যাটাগরির যে সমস্ত জবে যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন তারা কিন্তু আর টরন্টো সিটিতে রিনিউয়ালের জন্য আবেদন করতে পারবেন না ফরেন ওয়ার্কার হিসেবে। তখন তিনি কি করতে পারেন? তিনি হয়তো নিউ ব্রান্সউইকের কোনো একটি প্রভিন্সে আবেদন করলেন যেখানে 6% নিচে আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে। তো তাহলে কি হলো? তার এখানে তার নতুন একটি লোকেশনে কিন্তু তিনি কাজটা খুঁজতেছেন, খোঁজার তিনি একটা সুযোগ পাচ্ছেন। তো এই বিষয়গুলো কিন্তু আপনার এখানে মাথায় রাখতে হবে, এগুলো আনতে হবে। ইউ নিড টু আপডেট পার্সোনাল ডিটেইলস। আপনার ব্যক্তিগত তথ্য আপডেট করে দিবেন। দেখা গেল আপনি যখন কানাডাতে কাজ করতে এসেছেন, আপনার ফ্যামিলি ইনফরমেশনে হয়তোবা আপনার বাবা-মা বেঁচে ছিল, তারা মারা গেছে।
সেই তথ্যটা তাদেরকে ডিজিজ দেখাবেন। আপনার হয়তো কোনো সন্তান ছিল না বা থাকলেও হয়তো ১-২ জন ছিল, এখন আরো একজন বেড়ে গেছে। নতুন বেবিটাকে ইনক্লুড করে নেবেন। এইভাবে আপনার তথ্যগুলো আপডেট করতে হবে। এরপরে আপনার অন্যান্য তথ্যও থাকতে পারে। কারেক্টিং এরর্স মেড বাই আরসিসি অন ইউর কারেন্ট পারমিটস। আপনার ডকুমেন্টে কানাডা গভর্নমেন্ট থেকে প্রদত্ত কোনো ডকুমেন্ট, সেখানে আপনার নাম, অ্যাড্রেস, স্পেলিং অনেক কিছু ভুল থাকতে পারে, সেটিও আপনি এখানে কারেকশন করে নিতে পারবেন। এক্সটেন্ডিং এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট। তো এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট বলতে কি বোঝায়? ওই যে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের মাধ্যমে যে ওয়ার্ক পারমিটটা পাওয়া হয় সেটি হচ্ছে আপনার এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট, অর্থাৎ কোন এমপ্লয়ারের অধীনে আপনি কাজ করবেন সেই বিষয়টি আপনি আগে ঠিক করে ফেলতেছেন, এই জন্য এটা কে বলা হয় এলএমআই বেস ওয়ার্ক পারমিট। An employer specific work permit allows you to work for a specific employer under set conditions. To extend or amend this type of permit, you will need to apply. Your job position has been extended. আপনি একই এমপ্লয়ার অধীনে যদি আপনি সুযোগ পান যে আপনি যে এমপ্লয়ার অধীনে কাজ করতেছেন তিনি যদি আপনার রিনিউয়াল করার ব্যবস্থা করে দেয়, তাহলে সেটার জন্য আপনি নতুন করে আবেদন করতে হবে। দিস কুড মিন দি ডিউরেশন অফ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট হ্যাজ বিন লেনদেন। তো এখানে আপনার একই এমপ্লয়ার অধীনে আপনার ডিউরেশনটা তখন লেন্দি বা আরো বাড়ানোর জন্য আবেদন করতে হবে। Your job details have changed. Adjustment in pay rates, introduction of new responsibilities, other updates to job terms and conditions. এখানে একটা বিষয় বলি, কি ক্লিয়ার করি, সেটা হলো যে যারা লো এজেস ক্যাটাগরিতে জব করতেছেন, কানাডা ধরুন অন্টারিও বা টরন্টো শহরে একজন এমপ্লয়ার অধীনে করতেছেন, তিনি আপনাকে স্যালারি দিতেন সপ্তাহে না পার আওয়ারে $30। এখন মিনিমাম মিডিয়ান ওয়েজটা করা হয়েছে, যেটা ধরুন যে এখানে এই সিটিতে $39। তো সেই এমপ্লয়ার আপনাকে রাখতে চাইলে তাহলে আপনার স্যালারি কিন্তু বাড়াই দিতে হবে $39 করলে, দেন আপনাকে সে রাখতে পারবে। এই একটা বিষয়। ইন্ট্রোডাকশন অফ নিউ রেসপন্সিবিলিটিস, এই জন্য এখানে অ্যাডজাস্টমেন্ট ইন পে রেটস, অর্থাৎ আপনার পেমেন্টের হারটা বেড়ে যাবে। এটা আপনার জন্য সুবিধা হবে, যদি এমপ্লয়ার আপনার উপরে খুশি থাকে তাহলে এই হারে আপনাকে তারা রাখতে পারে। আদার আপডেটস টু জব টার্ম অ্যান্ড কন্ডিশনস, ইউ হ্যাভ এ নিউ জব অফার, ইউ উইল নিড এ নিউ ওয়ার্ক পারমিট টু বিগিন ওয়ার্কিং ফর এ নিউ এমপ্লয়ার। নতুন কোনো এমপ্লয়ারের অধীনে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে নতুন করে জব অফার নিতে হবে, তারপরে সেটার অধীনে এমপ্লয়ি স্পেসিফিক বলতে এলএমআই ক্লিয়ারেন্সটাও নিতে হবে। এই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু খেয়াল করতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ, ইউ ক্যান নট স্টার্ট ওয়ার্কিং ফর এ নিউ এমপ্লয়ার আনটিল ইউ হ্যাভ রিসিভড ইউর আপডেটেড ওয়ার্ক পারমিট। তো এখন আপনি বর্তমান যে ওয়ার্কারের অধীনে কাজ করতেছেন সেটার মেয়াদ ধরুন এই বছরের ডিসেম্বরে শেষ হয়ে যাবে, তো তাহলে আপনি ডিসেম্বরের মধ্যেই অন্য এমপ্লয়ের জন্য আবেদন করে ফেলতে হবে। আপনার এই মেয়াদটা যদি শেষ হয়ে যায় আপনার এই এমপ্লয়ের অধীনে, এরপরে নতুন করে আবেদন করতে গেলে আপনি ইলিগাল স্ট্যাটাসে পড়ে যাবেন, তখন আপনাকে কানাডার রেগুলার কোনো প্রোগ্রামে আপনি আবেদন করতে পারবেন না, তখন ওভার স্টে কেসে পড়ে যাবেন, তখন আপনি অনেক ধরনের ঝামেলায় পড়ে যাবেন। সুতরাং নতুন কোনো এমপ্লয়ারের অধীনে আবার যদি আপনি কাজ করতে চান তাহলে যতক্ষণ পর্যন্ত না সেটা রেজাল্ট পেয়েছেন সেই সময় পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তবে এখানে একটা সুযোগ সেটা হলো যে এমপ্লয়েড স্ট্যাটাস নামে একটি সুযোগ রয়েছে। ধরুন যে আপনি লিগ্যাল টাইমে, অর্থাৎ ডিসেম্বরে আপনার শেষ হয়ে যাবে, তো ডিসেম্বরের আগেই আপনি নতুন এমপ্লয়ারের জন্য আবেদন করলেন, সেই এমপ্লয়ারের জন্য আপনার যে ওয়ার্ক পারমিটের আবেদন সেটি গ্রহণযোগ্য হলো কিনা বা সেটার জন্য যে রেজাল্ট পাওয়া, সেই রেজাল্টটা পাওয়ার আগ পর্যন্ত আপনি আগের এমপ্লয়ারের অধীনেই কাজ করতে পারবেন। সেটা হচ্ছে এমপ্লয়েড স্ট্যাটাস। তো যতক্ষণ পর্যন্ত আপনি ফাইনাল রেজাল্ট না পেয়েছেন ততক্ষণ পর্যন্ত নতুন এমপ্লয়ারের অধীনে কাজ করতে পারবেন না, এই বিষয়টি মাথায় রাখবেন। এক্সটেন্ডিং ওপেন ওয়ার্ক পারমিট, অনেকে ওপেন ওয়ার্ক পারমিটের ফ্যাসিলিটিস নিয়ে থাকেন, এখানে সেই ক্যাটাগরিগুলি নিয়ে আমরা কথা বলি একটু। An open work permit gives you the freedom of work for any employer across Canada without being tied to specific conditions. তো যেগুলো এলএমআই ছাড়া যে সমস্ত ওয়ার্ক পারমিট রয়েছে সেগুলোর মধ্যে একটি হলো অন্যতম ওপেন ওয়ার্ক পারমিট। এই ওপেন ওয়ার্ক পারমিট কারা পায়? ওপেন ওয়ার্ক পারমিট পায় যারা কানাডা গভর্নমেন্টে মাস্টার্স স্টুডেন্টদের সাথে স্পাউস হিসেবে আসে, 2 বছরের কোর্সের অধীনে যারা এখন আসবে তাদের স্পাউসরা এখানে ওপেন ওয়ার্ক পারমিটে আসতে পারে। স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পায় এটাও ওপেন ওয়ার্ক পারমিট, ওয়ান কাইন্ডস ওপেন ওয়ার্ক পারমিট। এই ওয়ার্ক পারমিটে তারা তাদের ইচ্ছা মতো যে কোনো এমপ্লয়ারকে ম্যানেজ করে কনভিন্স করে তাদের অধীনে জব করতে পারবে। কমন সিনারিওস হোয়ার ইউ ক্যান মাইট এক্সটেন্ড অ্যান্ড ওপেন ওয়ার্ক পারমিট, এই ওপেন ওয়ার্ক পারমিটটা আপনি কোন কোন ক্ষেত্রে এক্সটেনশন নিতে পারেন সেটা এখানে আমরা একটু কথা বলি। স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট,
আমরা একটু আগে বলেছিলাম যে কানাডার কোনো ওয়ার্কার কিংবা স্টুডেন্ট তাদেরকে আহ, তাদের অধীনে তাদের স্পাউসরা এখানে স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিটে আসতে পারে। তো এই আপনার পড়াশোনা আপনি দেখা গেলো যে কানাডাতে 2 বছর ধরে করেছেন, আপনার স্পাউসাল ওয়ার্ক পারমিটের আপনার স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিট ছিল 2 বছর। এখন আপনি পরবর্তীতে নতুন করে ওয়ার্ক পারমিট পেয়েছেন, সেটা রেফারেন্স আপনার স্পাউসের নতুন করে ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবে, সেটা এখানে স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিট। If your sponsoring spouse continues to meet eligibility such as studying or working in a skill occupation, then তখন এটা প্রযোজ্য হবে। তো এভাবে স্পাউসরাও তাদের ওপেন ওয়ার্ক পারমিট গুলোর এক্সটেনশনের জন্য আবেদন করতে পারবেন। কোন ক্ষেত্রে সেটা আমরা বললাম, কোন ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট PGWP are typically non-renewable. পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এটা তো আপনারা জানেনই যে এটা স্টুডেন্টরা পেয়ে থাকে পড়াশোনা একটা সার্টেন টাইম পড়াশোনা করার পরে গভর্নমেন্ট তাদেরকে দেয়। অবশ্যই সেটা কমপক্ষে 6 মাসের সরি হ্যাঁ 6 মাসের উপরে হতে হবে, কমপক্ষে না 6 মাসের উপরে পড়াশোনা হতে হবে এবং ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনে পড়াশোনা করতে হবে। সেই সাথে আপনার স্টাডি পারমিটে সেটার অনুমোদন থাকতে হবে। কারণ অনেক ক্যারিয়ার কলেজে পড়াশোনা করলে আপনার আপনার পড়াশোনা চলাকালীন বা পড়াশোনা পরবর্তী সময়ে পিজিডব্লিউপির সুযোগ পাওয়া যায় না। এই দুটি স্টুডেন্ট ভাই বোনদের জন্য এই বিষয়টি মনে রাখতে হবে। PGWP are typically non-renewable. However, you may explore other immigration pathways such as provincial nominee programs, PNP, or employer-specific permits to extend your stay. Open work permits are highly flexible, making them an attractive option for many foreign workers. How to apply for a work permit extension or amendment? The process for extending or amending a work permit is conducted online for most applicants. তো এখানে আমরা একটু মৌলিক কিছু বিষয় জানবো এখন। কিভাবে আপনারা ওয়ার্ক পারমিট এক্সটেনশন অথবা অ্যামেন্ডমেন্ট করবেন স্টেপ বাই স্টেপ, এই প্রসেসগুলোর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে। 1 নম্বর, আপনার হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টগুলো গ্যাদার করতে হবে। আপনার পাসপোর্টটা রিনিউয়াল হতে পারে, আপনি দেখলো আগে যে সময় কানাডাতে এসেছেন পাসপোর্ট তো রিনিউ করেছেন, রিনিউয়াল পাসপোর্ট দিবেন। ইনশিওর ইউ হ্যাভ অল রিকোয়ার্ড ডকুমেন্টস ইন ডিজিটাল ফরম্যাট, সবগুলো আপনাকে স্ক্যান করে ডিজিটাল ফরম্যাটে নিতে হবে। ইউজ এ স্ক্যানার or camera to upload documents. Prepare a valid international credit or debit card to pay the application fee. Step 2, refer to the IRCC instruction guide before starting your application. Review the official IRCC instruction guide. তো কানাডা ইমিগ্রেশন ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল গাইড দেওয়া আছে যে আপনি কিভাবে অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করবেন, জমা দিবেন, সাবমিট করবেন, সেগুলো আপনারা পড়ে নিতে পারেন অথবা কোনো আরসিআইসি লয়ার বা পরিচিত রিনাউন্ড কোনো কনসালটেন্টের সহযোগিতা নিলে তারা আপনাকে প্রফেশনালি এই সহযোগিতাগুলো করবে। অবশ্যই ফ্রড এজেন্সি থেকে বিরত থাকবেন, অবশ্যই বিরত থাকবেন। This resource provides detailed instruction for completing each section of the application form. কমপ্লিট অনলাইন কোশ্চেনিয়ার, এখানে অনেকগুলো কোশ্চেনিয়ার থাকবে, সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। অ্যান্সার এ সিরিজ অফ কোশ্চেন্স থ্রু আইআরসিসি অনলাইন টুল। Based on your response, you will receive a personalized document checklist tailored to your application type. এগুলো অ্যাকচুয়ালি যে কোনো একটা আইআরসিসি অ্যাকাউন্ট খুলতে গেলে অটোমেটিক্যালি এগুলো তৈরি হয়, সেগুলো আপনারা অনেকে জানেন, আবার না জানলেও আপনারা যাদের মাধ্যমে করেন সেই প্রফেশনালরা এগুলো জানে। পে দি অ্যাপ্লিকেশন ফি, সবগুলো কমপ্লিটলি আপলোড করার পরে আপনার একটা স্টেপে গিয়ে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। ওয়ার্ক পারমিটের জন্য ফি দিতে হবে $155 এবং ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আরও এক্সট্রা $100 দিতে হবে। আর যদি ওপেন ওয়ার্ক পারমিট না থাকে 155 দিয়েই খালাস। If you are applying for an open work permit, you will need to pay both fees. যেটা আমি একটু আগে বললাম যে ওপেন ওয়ার্ক পারমিটের জন্য 2টা ফি দিতে হবে, শুধু ওয়ার্ক পারমিটের জন্য একটা ফি দিলে হবে। Create or sign in to your IRCC account. You must have an IRCC online account to submit your application. Pay fees, track your status. If you don't already have an account, create one following step by step. এটা জিসিকে অ্যাকাউন্ট যেটা বলে সেটার মাধ্যমে মূলত অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। তো অ্যাপ্লিকেশন সবকিছু রেডি করলেন, জমা দিলেন, এরপরে কি হবে? হোয়াট হ্যাপেন্স আফটার ইউ অ্যাপ্লাই এর পরে কি হবে? ওয়ান্স ইউ হ্যাভ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন, ইউ ক্যান স্টে ইন কানাডা আন্ডার দি সাম কন্ডিশনস অ্যাজ ইউর কারেন্ট ওয়ার্ক পারমিট আনটিল এ ডিসিশন ইজ মেড। এই অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার পরে আপনি বর্তমানে যে ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে রয়েছেন সেটার অধীনে কাজ করবেন। সেটাও যদি শেষ হয়ে যায় তাহলে সেই এমপ্লয়ের অধীনেই আপনি এমপ্লয়েড স্ট্যাটাসের অধীনে কাজ করে যেতে পারবেন যতক্ষণ পর্যন্ত না রেজাল্ট পেয়েছেন। এই দেখুন এখানে এই স্লাইডে এই বিষয়টি বলা হয়েছে। দিস ইজ নোন অ্যাজ মেইনটেইন স্ট্যাটাস, প্রিভিয়াসলি এমপ্লয়েড স্ট্যাটাস।
এখন এটাকে বলা হচ্ছে ইমপ্লয়েড মেইনটেইন স্ট্যাটাস, আগে বলা হতো ইমপ্লয়েড স্ট্যাটাস, or colloquially also known as applied status. If your application is approved, you will receive your update work permit, the new conditions or extend validity period. তো অ্যাপ্লিকেশন যেটা জমা দিলেন সেটা রেজাল্ট পাওয়ার পরে নতুন যে এমপ্লয়ারের অধীনে বা আগের এমপ্লয়ারের অধীনে যে এক্সটেনশন, সেটা আপনি নতুন পারমিটের আলোকে শুরু করবেন নতুন করে। আদারওয়াইজ আপনার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আপনাকে ফেরত আসতে হবে। কেউ যদি লুকিয়ে পালিয়ে থাকতে চান বা রিফিউজি ক্লেম করতে চান, অবশ্যই সেটার ব্যাকগ্রাউন্ডে বিহাইন্ডে উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে হবে। কি ধরনের কারণ হতে পারে? যে আপনি আপনার দেশে ফেরত গেলে আপনার জীবন নাশের হুমকি রয়েছে, আপনার ফ্যামিলি মেম্বার্সরা এখানেই রয়েছে, সেই আপনার দেশে এখনো কেউ নেই। এর বিভিন্ন ধরনের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড তুলে ধরে আপনি রিফিউজি ক্লেমও করতে পারেন যদি আপনার ভিসাটা অ্যাকসেপ্ট না হয়, ভিসা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট না হয়। টিপস ফর সাকসেসফুল ওয়ার্ক পারমিট এক্সটেনশন। তো এখানে কিছু টিপস দেয়া হচ্ছে। অ্যাপ্লাই ইয়ারলি, একটু আগে আগে আবেদন করবেন। ধরুন যে ডিসেম্বর মাসে যাদের ওয়ার্ক পারমিটটা আগের ওয়ার্ক পারমিট বর্তমান ওয়ার্ক পারমিট এক্সটেনশন হয়ে যাবে তাদের অ্যাপ্লিকেশন করতে হবে আরও ৩-৪ মাস আগে। ৩০ দিন আগে, কমপক্ষে ৩০ দিন আগে করলে ভালো। হোয়াইল আইআরসিসি রিকমেন্ডস অ্যাপ্লাইং অ্যাট লিস্ট 30 days before your current permit expires. Earlier is better to avoid last minute issues. Ensure accuracy. Double check all personal and employment information on your application to prevent delays. Stay organized. Keep copies of all correspondence with RCC, including confirmation of submission and payment receipt. If you're exploring other options, if your work permit cannot be extended, your work permit types does not allow extension, consider the following alternatives. Transition to permanent residency. Explore pathways like express entry system, provincial nominee program, or family sponsorship. Study permit. If eligible, you can switch to a study permit to pursue further education in Canada. তো আপনি আপনি ওয়ার্কার থেকে মূলত আপনার পার্মানেন্ট রেসিডেন্সি কনভার্ট হতে পারেন যদি আপনার এলিজিবিলিটি থাকে। যদি আপনি পিআর হয়ে যান তাহলে দেখা গেল যে আপনি এখানে আগে ওয়ার্ক পারমিট এক্সটেনশনের দরকার নেই, নতুন স্ট্যাটাস নিয়ে আপনি কাজ শুরু করবেন। এরপর আপনি যদি স্টুডেন্ট হয়ে যান তাহলে তো আপনি একই ওয়ার্কার অধীনে আরও কাজ করতে পারবেন না, তখন আপনি স্টুডেন্ট হিসেবে আপনার যে টার্মস কন্ডিশন সেটা আপনাকে ফুলফিল করে চলতে হবে। ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিট, BOWP. If you are already applied for permanent residency, you may qualify for a bridging open work permit to continue working while waiting a decision. এখন দেখা গেল যে আপনি ওয়ার্কার থেকে পিআর এর আবেদন করেছেন, পিআর আবেদনটা গভর্নমেন্ট রিসিভ করেছে কিন্তু এখন রেজাল্ট দেননি, এই সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন। এই সময় আপনি কানাডাতে ওপেন ওয়ার্ক পারমিট থাকতে পারেন, এটাকে বলা হচ্ছে ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিট। এখানে আপনার কাজ করার জন্য কোনো বাধা থাকবে না। তখন আপনি আগের এমপ্লয়ের অধীনেই থাকবেন তা না, আপনার ইচ্ছা মতো যে কোনো এমপ্লয়ের অধীনে কাজ করতে পারবেন। শুধু দেখাতে হবে যে আপনি আগে এখানে ওয়ার্কার হিসেবে ছিলেন, বর্তমানে আপনার পিআর অ্যাপ্লিকেশনটা অন প্রসেস, রেজাল্ট এখনো আসে নাই, সেই রেফারেন্সে আপনি করতে পারবেন। লিভ অ্যান্ড রিঅ্যাপ্লাই. In some cases you may need to leave Canada and reapply for a work permit from outside the country. তো আমরা আজকে মূলত অনেকগুলো গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। বাই ফলোইং দিস গাইড ইউ উইল বি prepared to extend and amend your work permit and continue your journey in Canada without interruptions. তো হ্যাসেল ফ্রি ভাবে কিভাবে সুন্দরভাবে রিঅ্যাপ্লাই করতে পারেন, পিআর এ কনভার্ট হতে পারেন, ওপেন ওয়ার্ক পারমিটে যেতে পারেন, এরপরে আপনার ব্রিজিং ওয়ার্ক পারমিটে যেতে পারেন, সবগুলো বিষয় আমরা আর্টিকেলেন্সে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি ভাই বোনরা উপকৃত হবেন এখান থেকে। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। সবার সুন্দর সুস্থ জীবন কামনা করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।